জাতিসংঘ মহাসচিবের ক্যাম্প পরিদর্শন, দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের। শিশু আছিয়ার বাড়িতে এখনো শোকের মাতম, পাশে থাকার আশ্বাস প্রতিবেশীদের। ঈদ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা, বেচা বিক্রি ভালো বলছেন ব্যবসায়ীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরিদর্শনের সময় রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন তিনি। এ সময় রাখাইনে গণহত্যার বিচার ও নিজ দেশে প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে আকুতি জানায় রোহিঙ্গারা। তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ জানান গুতেরেস। পরিদর্শন শেষে সন্ধ্যায় লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকি আজম কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান। সেখানে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন তারা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁয়ের কার্যালয়ে যান জাতিসংঘ মহাসচিব। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। এরপর বৈঠক করেন দুই নেতা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন আন্তোনিও গুতেরেস। শিশু আছিয়ার বাড়িতে এখনো শোকের মাতম, কিছুতেই থামছে না কান্নার রোল। সমবেদনা নিয়ে প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িতে। আসিয়ার পরিবারের পাশে দাঁড়াতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই ছবিটি স্কুলের সহপাঠীদের সাথে মোবাইলে ক্যামেরা বন্দী করা আসিয়ার। আসিয়া মারা যাওয়াতে খুব কষ্ট পাচ্ছি। যারা আসিয়াকে মেরেছে তাকে ফাঁসি চাই। এখন এগুলো শুধুই স্মৃতি। পাশবিকতার শিকার হয়ে সোনাইকুণ্ডির এই কবরস্থানে চিরনিদ্রায় আসিয়া। মেয়েকে হারিয়ে কিছুতেই কান্না থামছে না মায়ের। শোকাচ্ছন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। সবার একটাই দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার মনে পেশায় মারিছে না, এর চাইতে বেশি পেশায় ফাঁসি দিয়ে তুমি একবারে মারিয়ে না দেয়। আমি চাই ওর ফাঁসি ছাড়া এর কোনো বিচার চাই না। তাদের বিচার করা উচিত, দেখে তারা যাতে বুঝতে পারে যে এই কাজ করলি আমাদের এই একই অবস্থা হবে। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে আসিয়ার বাড়িতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঢাকা থেকে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস। আমরা চাই না যে আর কোনো মায়ের কোল খালি হোক। আপামর জনতা চাচ্ছি যে খুব দ্রুততার সাথে যেন এর বিচার হয়। এদিকে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে রাতে আগুন লাগানোর পর সকালেও ভাঙচুর চালানো হয়। এভাবে তা পুরোপুরি ভাঙা এখনো হয়নি, ওর আরো ভাঙা দরকার ছিল। ওর নাম নিশানা একবারে মুছে ফেলতে চাই এবং প্রকাশ্যে জনসম্মুখে এনে ওর ফাঁসি চাই। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শিশু আছিয়ার মৃত্যু এবং দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝেও থেমে নেই ধর্ষণের ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মাঝারীপুরের শিবচরে নার্স এবং চুয়াডাঙ্গার দামুরহুদায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরার আসিয়ার শোকের রেশ কাটতে না কাটতেই একের পর এক দেশব্যাপী ঘটছে শিশু ধর্ষণের ঘটনা। এসব শিশুদের বয়স ৫ থেকে ৮ বছরের মধ্যে। সিরাজগঞ্জের রায়গঞ্জের নাড়ুয়ায় শিশু যত্ন কেন্দ্রের স্কুল আঁচলে পড়তে গিয়ে ২য় শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ী কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গেল রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক ওই স্কুলের শিক্ষিকার ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় 10 বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে জিল্লুর রহমান জিল্লু নামে এক ডিম বিক্রেতাকে গণপিটুনির পর পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। দামুড়হুদা মডেল থানায় শিশুটির বাবার দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাঘবাড়ি এলাকায় ধর্ষণের শিকার হয় 7 বছরের শিশু। স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে ধর্ষণ করে। পরে প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। রাতে অভিযুক্ত ইব্রাহিমকে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্যুতের টাওয়ার নির্মাণ শ্রমিক জহিরুল ইসলাম সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে থানা ঘেরাও করে ছাত্ররা। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্ত কর্মকর্তার শাস্তির দাবি জানানো হয়। পরে মধ্যরাতে প্রত্যাহার করা হয় তদন্ত কর্মকর্তা সুজয় কুমারকে। এদিকে মাদারীপুরের শিবচরে নিজের ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উৎসব পার্বণে বাঙালি নারীর প্রথম পছন্দ টাঙ্গাইল শাড়ি। ঈদ সামনে রেখে তাই তো টাঙ্গাইলের তাঁতপল্লীতে বেড়েছে ব্যস্ততা। রাত দিন এখানে ঘরে ঘরে চলছে বাহারি সব ডিজাইনের শাড়ি বোনা। ব্যবসায়ীরা জানান, বেচা বিক্রিও ভালোই হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই রমণীদের পছন্দের তালিকার শীর্ষে টাঙ্গাইল শাড়ি। শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে, যেটা মানবদেহের জন্য উপকারী। ভেজিটেবল ডাইটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, এগুলো সম্পূর্ণরূপে দেহের উপযোগী, দেহের কোনো ক্ষতি হয় না, মানুষ ব্যবহার করে এটা আনন্দ পাবে, উপকৃত হবে। সারাদিন কাজ করি, তারপরের দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, 1.5 দিন লাগে কাপড় বানাইতে। এগুলো 700-750 টাকার মধ্যে দেয়। প্রিয়জনের জন্য বাহারি ডিজাইনের শাড়ি কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন। টাঙ্গাইলের পাঁচরাইলি হচ্ছে শাড়ি রাজধানী। শাড়ি এবং 3 পিস বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। এখানে ঈদে আসা একটা ট্র্যাডিশনই আমাদের। এখান থেকে পরিবারের সবার জন্যই শাড়ি কিনি, গিফট করার জন্য। মসলিন বা সিল্ক সহ বিভিন্ন রকমের শাড়ি থাকলেও সুতি শাড়িগুলোর চাহিদা সবসময় বেশি থাকে বলে জানালেন ব্যবসায়ীরা। এই ঈদে আমি যা দেখতেছি সেটা হচ্ছে সুতি শাড়িটাই বেশি চলতেছে, হ্যাঁ, আর তার মধ্যে চলতেছে হাতের কাজের যে টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী যে শাড়িগুলো হাতের কাজের, সেই শাড়িগুলো চলতেছে। মাসলাইজ কটন হাতের কাজ এবং হাফ সিল্ক, টাঙ্গাইল তাঁতের অরিজিনাল যেগুলো তাঁত হাতে টুকটুক করে বুনে সেই বালুচুরি এবং জামদানি, দেখা গেছে 3000, 4000, 2000 এই ধরনের শাড়িগুলো বেশি চলতেছে। জিআই পণ্য ইস্যুতে বারবারই ষড়যন্ত্র হয়েছে, তবুও শাড়িগুলো টিকে আছে আপন মহিমায়, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিন সকাল 10টার মধ্যেই বিক্রি হয়ে গেছে 24 মার্চের 85% টিকিট। এবার শতভাগ অনলাইন টিকিট হওয়ায় কমলাপুর রেল স্টেশনে নেই ভিড়। রেল কর্তৃপক্ষ বলছে এবার টিকিট কালোবাজারের কোনো সুযোগও নেই। ভিন্নচিত্র সড়কযাত্রায়ও বাস কাউন্টারগুলোতে নেই কোনো ভিড়। বিস্তারিত মাদা বিনাজের প্রতিবেদনে। ঈদে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখ মানুষ ছোটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় অনেকেই, তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার লড়াইয়ে। কিন্তু এবারের ঈদে আগাম টিকিট বিক্রির প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে নেই সেই চিরচেনা রূপ, কারণ এবারই প্রথম ট্রেনের আগাম টিকিট শতভাগ বিক্রি হচ্ছে অনলাইনে। রেল কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমে যাবে।
সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দিছি। আমাকে সহজ থেকে কর্তৃপক্ষ একুরেট সংখ্যাটা এখনও দিতে পারে নাই, ওনারা বলছে যে সংখ্যাটা দিবেন। তবে আমি যেটা অনলাইনে দেখলাম সেটা 80 থেকে 85% মতো টিকিট বিক্রি হয়েছে। আন্তনগর টিকিট শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। টিকিট বিক্রির ক্ষেত্রে কালোবাজারের অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া। শতভাগ অনলাইন টিকিট হওয়ায় অনেকে খুশি হলেও বিপাকে পড়েছে কেউ কেউ। অনলাইনে টিকিট করতে পারছি, যাত্রীদের ভোগান্তি হইতে হচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড নাই। আমরাও অবশ্যই প্রফুল্ল, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি তো অনলাইনের কাজ বুঝি না, অনলাইন কীভাবে কী করবো, কীভাবে টিকিট কাটবো। অনলাইনে টিকিট কাটাটা অনেকটাই বেটার অপশন, কিন্তু যারা বুঝে না তাদের জন্য হয়তো বা একটু কষ্টকর হতেই পারে। প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে অনলাইনে বিক্রি হবে 33,257টি টিকিট। আর এ সময় প্রতিদিন মেল এক্সপ্রেসের 25টি ট্রেনের বিপরীতে কাউন্টার থেকে বিক্রি হবে 12,000-এর বেশি টিকিট। তবে আগাম টিকিট বিক্রি শুরু হলেও বাস কাউন্টারগুলোতে প্রথম দিন দেখা যায়নি যাত্রীদের ভিড়। মার্চের 25 তারিখে যে টিকিটটা আজকে থেকে স্টার্ট করা হয়েছে, এখন পর্যন্ত এটা সাড়া পাওয়া যায়নি। গতকালকে রাত্রে থেকে আমাদের শিডিউলগুলো চালু করা আছে, আশা করি হয়তো আগামীকালকে থেকে আমরা সাড়া পাবো। 25 মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত পাওয়া যাবে বাসের আগাম টিকিট। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। 14 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ 3 ঘন্টা পর প্রত্যাহার। খবর আমন্ত্রণ, 21 দেশের সংবাদ। 14 দফা দাবি আদায়ে গাজীপুরে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। তেলিপাড়া এলাকায় স্মক সোয়েটার নামের একটি কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সকাল 9:30টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায় গাজীপুরে স্মক সোয়েটার কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে কারখানার সামনে অবস্থান শুরু করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে ফেরত পাঠালে 3 ঘন্টা পর সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়। এবার নিয়মিত আয়োজন স্বাধীনতার মাস। উত্তাল মার্চ এখনও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলেছে। রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়, যেখানে প্রাথমিক প্রশিক্ষণ নেন প্রায় 250 মুক্তিযোদ্ধা। বিদ্যালয়ে এখনও রাখা হচ্ছে সেই সময়ের 15টি ডামি রাইফেল, যা সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার পথে। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় 1959 সালে নগরীর তালাইমারি এলাকায় প্রতিষ্ঠিত হয়। কায়েদে আজম হাই স্কুল নামে একসময় পরিচিত ছিল। 71-এ এই বিদ্যালয়ের মাঠেই প্রাথমিক যুদ্ধ প্রশিক্ষণ নেন 2 থেকে 250 মুক্তিযোদ্ধা। এখানে স্কাউট ট্রেনিং হতো, এটা আদর্শ স্কুলে স্কাউট ছিল। হ্যাঁ, ওরা এখানে ট্রেনিং দিত। তারপরে তালাইমারি নিয়ে যে ট্রেনিং দিয়েছে মুক্তিযোদ্ধাদের। রাজশাহী কলেজের তৎকালীন এইচএসসি শিক্ষার্থী ও জুনিয়র ক্যাডেট ক্রপের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এরশাদ আলী ঈশার নেতৃত্বে শুরু হয় মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ। প্রথমে লাঠি দিয়ে প্রশিক্ষণ শুরু হলেও পরে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনারা। তালাইমারিতে একটা মাঠ ছিল, এই মাঠ খেলার মাঠ হতো, ফুটবল বিশাল মাঠ ছিল। সেই মাঠে আমরা প্রথমে বাঁশের লাঠি নিয়ে আমরা সেই ট্রেনিংগুলো করছিলাম। পরবর্তী সময় স্কুলটার নাম ছিল পাকিস্তান আমলে কায়েদে আজম স্কুল। সেই কায়েদে আজম স্কুলে কলেজেটের মতো কিছু ডামি রাইফেল আছে, যে রাইফেলগুলো তখন আমরা এখান থেকে নিয়ে যে ওই তালাইমের মাঠে আমরা সেই ট্রেনিংগুলো করি। সে সময় বিদ্যালয়ের জুনিয়র ক্যাডেট ক্রপ শাখার 15টি ডামি রাইফেল ব্যবহার করা হয় প্রশিক্ষণে। সংরক্ষণের অভাবে সেগুলোর বেশিরভাগই নষ্ট হওয়ার পথে। আমি শুরু করেছিলাম, তারপরে একটা বিশেষ হলো যে যারা এক্স আর্মি ছিল তারা এগিয়ে এসেছিল এবং তারা আমাদের সাথে তারা নিজেরাই তাদের সেই দায়িত্বটা নিয়ে তারাও ট্রেনিং দিয়েছে। ইতিহাসের সাক্ষী এই নিদর্শন সংরক্ষণে জোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 2 জন, আহত হয়েছে আরও 1 জন। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীর মাঝকান্দি এলাকায় ভোরে 2 ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাকের হেলপার আলী হোসেন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাককে একই দিক থেকে আসা অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এদিকে বোয়ালমারীতে আলু বোঝাই ট্রাকের চাপায় নিহত হয়েছে একজন পথচারী। এ সময় গুরুতর আহত হন আরও একজন। ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসিমউদ্দিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের আম্বিকাপুরে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কবিকে স্মরণীয় করে রাখতে তার গল্প, কবিতা, উপন্যাস চর্চার তাগিদ দেন বক্তারা। পরে কবির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পল্লীকবি জসিমউদ্দিন ১৯৭৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। সংবাদ শেষ করব দোল উৎসবের খবর জানিয়ে। আজ দোল উৎসব। দোল পূর্ণিমায় নেত্রকোনার হাতকুণ্ডলী কামাখ্যা মন্দিরে আয়োজন করা হয় ২০০ বছরের ঐতিহ্যবাহী দোলযাত্রা উৎসব। উৎসব ঘিরে মন্দিরে বসেছে গ্রামীণ মেলা। সকল ধর্মের মানুষ এক হয়ে আয়োজন করে এই মেলার। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দোলযাত্রা বা হোলি উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। দোলযাত্রায় নেত্রকোনার হাতকুণ্ডলী গ্রামে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দির প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। শত শত ভক্তরা আসেন দেবীর চরণে, অংশ নেন পূজা অর্চনায়, মঙ্গল কামনা করেন দেশ ও জাতির। শ্রীকৃষ্ণ এবং রাধা দুজনে এই হোলি উৎসব পালন করে। তারা এই রং খেলা খেলে, সবার মধ্যে এই রঙের দিয়েই ছড়িয়ে দেয়। যে যার নিয়ত করে আসে ওটা নাকি পূর্ণ হয়। সবাই মিলে আসছি মায়ের কাছে প্রার্থনা জানাবার জন্য, আমাদের তথা দেশের সকল মানুষের যেন কল্যাণ হয়। সকলের সাথে মিলেমিশে একটা হোলি উৎসব উদযাপন করা, সবাই আসলে সম্প্রীতির একটা বন্ধন তৈরি করা। দোলযাত্রায় মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। গ্রামীণ তৈজসপত্র, বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী সহ নানা খেলনা পাওয়া যায় এই মেলায়। বেচা বিক্রিও ভালো। উৎসব ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হিন্দু মুসলমান মিললে আমরা এটা পূজাটা চালাই, এখানে কোনো গন্ডগোল হয় না, কিছু নয়, মারামারি কিছু হয় না। হাতকুণ্ডলী কামাখ্যা মন্দিরের ২০০ বছরের এই দোল উৎসব কেবল ধর্মীয় নয়, এ অঞ্চলের সংস্কৃতি আর অর্থনীতির যেন এক গুরুত্বপূর্ণ মেলবন্ধন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছে ২১ দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ক্যাম্প পরিদর্শন, দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের। শিশু আছিয়ার বাড়িতে এখনো শোকের মাতম, পাশে থাকার আশ্বাস প্রতিবেশীদের। ঈদ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা, বেচা বিক্রি ভালো বলছেন ব্যবসায়ীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।